সুপ্রিয় দর্শক, এসএটিভি রাতের আয়োজন লেট এডিশনে আপনাদের সবাইকে স্বাগতম। সঙ্গে আছি আমি জাহিদুর রহমান খান। দর্শক, আজ আমাদের আলোচনার বিষয় বিদেশি বন্ধুদের আশ্বাস। আর এই আলোচনায় আমার সঙ্গে স্টুডিওতে আছেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য এটিইউ তাজ রহমান, আছেন বিএনপি নেতা বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব মোশাররফ আহমেদ ঠাকুর এবং বিটিএমই এর সদ্য বিদায়ী সহসভাপতি ব্যবসায়ী নেতা মোহাম্মদ ফজলুল হক। আপনাদের তিনজনকেই আমাদের আলোচনায় স্বাগত জানাচ্ছি। আলোচনা শুরুতে মোশাররফ আহমেদ ঠাকুর ভাই, আপনার কাছে যেতে চাই। আপনি জানেন যে জাতিসংঘ সাধারণ অধিবেশনে যোগদানের উদ্দেশ্যে মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এখন জাতিসংঘে বিশেষ করে নিউ ইয়র্কে অবস্থান করছেন। সেখানে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে তার একটি বৈঠক হয়েছে। পূর্ণ আশ্বাস দিয়েছেন পাশে থাকার যে কোনো প্রয়োজনে। বাইডেন এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের এই বৈঠক বাংলাদেশের রাজনীতিতে, বাংলাদেশের সার্বিক আঞ্চলিক রাজনীতিতে কি বার্তা দিচ্ছে? ধন্যবাদ জাহিদ ভাই, অপর দুই বিজ্ঞ আলোচক। আমি আপনার বিষয়বস্তুতে আসার আগে একজন তরুণ সেনা অফিসার লেফটেন্যান্ট তানজিম সারোয়ার নির্জন খুব তরুণ বয়সে বিদায় নিলেন দুর্বৃত্তদের আঘাতে। আমি তার আত্মার মাগফিরাত কামনা করছি। আসুন, আমেরিকায় আমাদের ডক্টর প্রফেসর ইউনূস এবং আমাদের জো বাইডেনের কোলাকুলি, জড়িয়ে ধরার ছবি এবং ইউনূসের গল্প বলা এবং বিদেশিদের কি বলে ঋণের আশ্বাস, সহযোগিতার আশ্বাস একটি পজিটিভ সংবাদ, ইতিবাচক সংবাদ। তো আমি আপনি একই সাথে মনে করিয়ে দিতে চাই, আজকে দেখবেন অনুরা দিশানায়েক, শ্রীলঙ্কার নবনির্বাচিত রাষ্ট্রপতি, তিনি বলেছেন আমার দেশ অর্থনৈতিক দুরবস্থায় আছে, কিন্তু কোনোভাবেই আমি আমার দেশের স্বার্থের বিরোধী কোনো শর্তে আমি ঋণ নেব না। ঋণ নেওয়া এটা কোনো বাহাদুরির ব্যাপার না। ঋণ আমাকে কার্যত আগামীকালকে আমাকে পরিশোধ করতে হয়, পরশু পরিশোধ করতে হয়। তো ঋণের জালে শেখ হাসিনা দেশকে আবদ্ধ করেছেন। এটা আপনি জানেন যে ঋণের জালে শেখ হাসিনার যে পরিমাণ ঋণ নিয়েছেন ওই পরিমাণ টাকা বিদেশে গিয়েছে। তো সেই ক্ষেত্রে আমি ঋণের বিষয়টা বাদ দিয়ে আমি বলি, যদি ডক্টর ইউনূস আমাদেরকে জিএসপির বিষয়ে বলতে পারতেন, তার আমেরিকার বন্ধুদের কাছে, আমেরিকার বন্ধুরা দেখেছি যে ডক্টর ইউনূসকে পেয়ে বহুদিন পরে যে চৌড়া হাসি দিয়েছেন, যে একেবারেই তাদের নিজস্ব লোক বাংলাদেশের মসনদে বসাতে পেরেছেন, তারা এই জন্য খুশি, আমরাও খুশি। কিন্তু আমার জিএসপির যে অধিকারটা শেখ হাসিনার স্বৈরাচারের কারণে 2013 সালে আপনারা কেড়ে নিয়েছিলেন, এটা এখন ফেরত দিয়ে দেন। জিএসপি সুবিধাটা এখন ফেরত দিয়ে দেন। এটা না দিলে আমি খুশি না। তো সেই জন্য আমি আপনাকে বলছি। তবে এই ক্ষেত্রে ডক্টর ইউনূসের ক্ষেত্রে আজকে যে পজিটিভ বা ইতিবাচক যে সাড়াটা পশ্চিমা বিশ্বের কাছ থেকে আসছে, আমরা ডক্টর ইউনূসকে আরও 10 বছর আগে থেকেই ডক্টর ইউনূসকে বাংলাদেশের অ্যাম্বাসেডর করে, বাংলাদেশের বিশেষ দূত করে আমরা এই সুবিধাগুলি নিতে পারতাম, রাষ্ট্রের বিশেষ দূত করে। কিন্তু শেখ হাসিনা সেই ক্ষেত্রে প্রতিহিংসার আশ্রয় নিয়েছেন, যেমন তার বাড়া ভাতটা কেউ কেড়ে নিয়েছে। ভাবখানা এইরকম ডক্টর ইউনূসের নোবেলটা, ডক্টর ইউনূস নোবেল না পেলে তিনিই পেতেন। এইরকম একটা সমস্যা শেখ হাসিনার মানসিক সমস্যায় পরিণত হয়েছিল, যার জন্য তিনি ডক্টর ইউনূসকে বারবার চুবাতে চেয়েছেন, যেন মরে না যায়, এইভাবে চুবিয়ে তুলো পদ্মার থেকে। এইসব অনেক কল্পনাপ্রসূত গল্প বলেছেন। আমি মনে করি এই কল্পনাপ্রসূত গল্পগুলি শেখ হাসিনার আশ্রয় না নিলে বাংলাদেশ লাভবান হতো। তবে এখন যে জিনিসটা দাঁড়িয়েছে, শেখ ডক্টর ইউনূস এখন নিজেই রাষ্ট্র ক্ষমতায়, বাংলাদেশের প্রধান নির্বাহী হিসাবে তার কাছে আমাদের চাওয়াটা বিশেষ দূতের মতো না, বাংলাদেশের দূতের মতো না। তার কাছে চাওয়াটা
বাংলাদেশের বাজার ব্যবস্থা, বিপণন ব্যবস্থা কেমন হলো, এটা তিনি কেমনভাবে তিনি মোকাবেলা করেন। এটা মোকাবেলা না করতে পারলে বলবে আপনি ইনএফিশিয়েন্ট। আপনি পুলিশকে নামাতে না পারলে মানুষ বলবে ইনএফিশিয়েন্ট। আপনি আমলাতন্ত্র থেকে আপনি শেখ হাসিনার যে দালালগুলি সচিব আছে, এই সচিবগুলিকে সরাতে না পারলে আপনি ইনএফিশিয়েন্ট। আপনি এই ইনএফিশিয়েন্সির দায় নিয়ে কি আপনি বিদায় নেবেন, নাকি আপনি এই ইফিশিয়েন্সি দেখাবেন? আপনাকে মূল কথা হচ্ছে, আজকে তিনি একটা গল্প বলেছেন, ছাত্ররা নাকি এই অভ্যুত্থান করছে। এর আগে তিনি একটা বাজে কথা বলেছেন, সেটা ছাত্ররা তার নিয়োগ করতেন। কেন? ছাত্ররা ছাড়া আর বাংলাদেশের ছাত্রদের বাবা চাচারা কি বাংলাদেশে ভাড়াটিয়া? আমরা কি বাংলাদেশের ভাড়াটিয়া? ছাত্ররা বাংলাদেশের নাগরিক। শেখ হাসিনার কথা শুনে মনে হতো যে শেখ হাসিনা বাংলাদেশের, তার বাবা হলো শেখ হাসিনা মালিক, আর তিনি উত্তরাধিকার সূত্রের মালিক, আমরা সব ভাড়াটিয়া। ডক্টর ইউনূসের কথা শুনে মনে হয়েছিল সেই দিন আমরা ভাড়াটিয়া, ছাত্ররা দেশের মালিক। এটা নয়, এটা ভুল বলেছেন। আর গত 8ই সেপ্টেম্বর তিনি যেটা বলেছেন যে যে ছাত্ররা কি বলেছেন তিনি, যে এই আন্দোলন ছাত্ররা করতে, এবং আমেরিকাতে গিয়েও বলেছেন আন্দোলন ছাত্রদের পরিচয় করে দিয়েছেন, তাদের বিরুদ্ধে পরিচয় করে দিয়েছেন। কেন? 17 তারিখ যখন পিটাইয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ বিদায় করে দিয়েছে, এরপরে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা এই আন্দোলন পুরোটা মোকাবেলা করে নাই, এটা বলেন না কেন? এই যে রামপুরা, উত্তরা, মিরপুর, এইখানকে যাত্রাবাড়ি, এইখানকার যে হাজার হাজার লোক, যে এরা কি কেউ ছাত্র? হাজার হাজার লোক যে এদের কে নেতৃত্ব দিয়েছে? এই গণবিক্ষোভ, যে গণবিস্ফোরণের যে নেতৃত্ব কি ছাত্র দিয়েছে? এই গত 15 দিন ব্যাপী যে এই গণবিস্ফোরণের নেতৃত্ব, এখানে ছাত্র কেউ দেখি নাই তো কাউকে। সেইখানে দেখছি লাস্টেতে দেখছি 4 তারিখে 5 তারিখে দেখছি সেনাবাহিনী পুলিশের বিরুদ্ধে গুলি করছে, পেছনে জনগণ, ওখানে ছাত্র কেউ ছিল না। ঠাকুর, আপনি কি মনে করেন যে রাজনৈতিক দলগুলোর যে অবদান সেটা অনেকটা আসলে ঢাকা এটাকে আন্ডারমাইন করা হচ্ছে? আমি আপনাকে বলি, শেষ কথা হচ্ছে আমার, যে গত 15 বছর ধরে বা অন্তত 13 সাল থেকে যে আন্দোলনটা প্রত্যক্ষভাবে চলছে, সেই আন্দোলনটার মূল কথা ছিল গণতন্ত্র ও নির্বাচন। আমি আপনাকে একটা কথা ছোটো করে জিজ্ঞেস করতে চাই, যে শেখ হাসিনা যদি 15ই জুলাইও বলতেন যে ছাত্রদের এই দাবি দাবা মেনে ফেললাম, জাতীয় পার্টি আসো, বিএনপি আসো, কমিউনিস্ট পার্টি আসো, আমরা একটা 15 সংশোধনীর পূর্ব অবস্থায় ফিরে গিয়ে একটা নির্বাচন করতে চাই, কয়দিন লাগতো নির্বাচনটা করতে? এবং নির্বাচনটা হইতো কিনা? একটা জেনুইন নির্বাচন করতে চাই। 15তম সংশোধনী এটা বাতিল করে দিলাম, বা তত্ত্বাবধায়ক সরকার আমরা ব্যবস্থা ফিরিয়ে আনলাম, একটা জেনুইন নির্বাচন হবে বাংলাদেশে। নির্বাচন কমিশনটা নতুন করে গঠন করে দিলাম, আসুন সবাই মিলে একটা নির্বাচন কমিশন করি, আর নির্বাচনটা জেনুইন হোক। প্রশাসনকে কীভাবে নিউট্রাল করতে হবে বলেন, আপনারা সাজেশন দেন। এই নির্বাচনটা করতে কতদিন লাগতো? 3 মাস। তো 3 মাসের মধ্যে যদি একটা নির্বাচন হতে পারে, তো আপনি কোন অন্তর্বর্তীকালীন সরকার আপনার সংস্কার করতে, আপনি নির্বাচন বন্ধ করে রাখছেন, গণতন্ত্রের কথা বলেন না, আপনি পলিথিন সংস্কার করেন, আপনার কোথাকার কোন সংস্কার করেন, আপনি তাল গাছ লাগান, জাম গাছ লাগান, আপনি লাগিয়ে বলেন যে কখন নির্বাচন হবে। এটা নিয়ে বদিউল আলম মজুমদার কালকে বিস্ময় প্রকাশ করেন, সেনাবাহিনী প্রধান কেন 1.5 বছরের মধ্যে নির্বাচন হবে বলেছেন। তো এই লোকগুলি হচ্ছে এনজিওর যতগুলি লোক আছে, সবগুলি হচ্ছে স্বার্থে অন্ধ লোকগুলি। আমি আপনাকে বলছি। জি মোশাররফ ঠাকুর, আমি আপনার কাছে আবার আসবো। একটু তাজ রহমান, আমি আপনার কাছে যেতে চাই। যেটি মোশাররফ ঠাকুর বলছিলেন যে সংস্কারের কথা বলছেন, ডক্টর মোহাম্মদ ইউনূস মার্কিন যুক্তরাষ্ট্র এই বিষয়টি তুলে ধরেছেন। রাষ্ট্র কাঠামো, সরকার, রাজনৈতিক দল, বিভিন্ন প্রতিষ্ঠান যেগুলো সংস্কার প্রয়োজন এবং প্রয়োজনীয় সংস্কারের কথা বলেছেন, সেখানে সহযোগিতাও চেয়েছেন আপনি। সেখানে আমাদের বন্ধু রাষ্ট্রগুলো আশ্বাস দিয়েছেন প্রয়োজনীয় সংস্কারে সব ধরনের সহযোগিতা করার। বিষয়টাকে আপনি কিভাবে দেখেন? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ ঠাকুর ভাই, একজন বিজ্ঞ আলোচক, ভেরি ইন্টেলেকচুয়াল। আমার আরেক ভাই বিজনেসম্যান, দর্শক সবাইকে সালামের শুভেচ্ছা। দেখেন, ডক্টর ইউনূস এবং অন্তর্বর্তীকালীন সরকারকে আমি 2টা সেগমেন্টে নিতে চাই। প্রথমত, এই ডক্টর ইউনূসের আসার প্রেক্ষাপটটা তৈরি কেন হয়েছিল? পলিটিক্যাল ফেইলিয়ার। আওয়ামী লীগ তার 15 বছর 7 মাস
যে পরিমাণ অত্যাচার, নির্যাতন, একগুয়েমি, এক পেশে রাজনীতি, এক পেশে ইলেকশন, এক পেশে রাষ্ট্র ক্ষমতার সব কিছু নিয়ে গিয়ে ফেলছিল। যারা আওয়ামী লীগের কথা বলবে, যারা আওয়ামী লীগের সুর দিবে, যারা মাননীয় প্রধানমন্ত্রী বলবে, যারা শুধু বাংলাদেশের নেত্রী না, জাতীয় নেত্রী না, বিশ্ব নেত্রী বলবে, এরাই প্রমোশন, এরাই সাংবাদিকদের সর্বোচ্চ আসনে বসবে, এরাই বাংলাদেশ চালাবে, একটা অবস্থা তো তৈরি হয়ে গিয়েছিল। যারা তার বিরুদ্ধে বলেছে তাদের বিরুদ্ধে মামলা, হামলা, জেল, জুলুম। আপনার এই টকশো, আপনি দীর্ঘদিন আপনার সাথে টকশো করে যাচ্ছি, আপনি এখনও আছেন বহাল তবিয়তে, তার জন্য আপনাকে ধন্যবাদ। ইউনূস সাহেবকে বসায় নাই ছাত্ররা, শুধু এই দেশের ছাত্র জনতা। ঠাকুর ভাই ঠিকই বলেছেন, ছাত্র একা কিন্তু এই টায়ারেন্ট গভর্নমেন্টকে সরানো সম্ভব হতো না। নো ওয়ে, এর চেয়ে বড় বড় আন্দোলন করে সম্ভব হয় নাই। তাদের আন্দোলনকে সামনে রেখে রাজনৈতিক দলগুলো, শুধু আওয়ামী লীগ ছাড়া সবাই এক হয়ে কিন্তু জনগণ, সাধারণ মানুষ, রিক্সার ড্রাইভার, শ্রমিক, সে বলেছে একজন রিক্সার ড্রাইভার আমার গড়ে খাবার নাই, অসুবিধা নাই, আমি তারপরেও আন্দোলন করবো এই সরকারের বিরুদ্ধে, অন রেকর্ড। এই সরকারকে হটিয়ে দিয়ে এটা ইন্টারিম গভর্নমেন্ট ইউনূসের নেতৃত্বে হয়েছে। এই ইউনূসের দুইটা জিনিস আমি বলবো। একটা হলো ইউনূস একজন নোবেল লরিয়েট। ইউনূস পৃথিবীতে 7 জন ব্যক্তিত্বের মাঝে একজন, যার নোবেল লরিয়েট, নোবেল পুরস্কার বিজয়ী হয়েছেন, আমেরিকার প্রেসিডেন্সিয়াল মেডেলে পেয়েছেন, আমেরিকার কংগ্রেশনাল মেডেলে পেয়েছেন। ওনাকে দিয়ে আমাদের যে ক্রাইসিসের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট ক্রাইসিস ইকোনমি, সেটা উদ্ধারে একটা চেষ্টা করা হবে। হ্যান্স আপনাকে মনে রাখতে হবে, আপনাকে আমরা নেতৃত্ব দিয়েছি দেশটাকে একটা জায়গায় ফিরিয়ে নেওয়ার জন্য। আপনার সাথে যারা নিয়েছেন সবাইকে আমি টপ লেভেল বলবো না, তার মধ্যে কিছু ভালো লোক আছে, আর কিছু আপনি আপনার মন চয়েস করে নিয়েছেন আপনার কাজের সুবিধার জন্য। চিটাং ডিভিশনের 9 জনই আছে আপনার, অনেক ডিভিশনের লোক এখানে স্থান পায় নাই। রাজনীতি এবং সরকার, এটা কিন্তু খুব কঠিন জটিল একটা সমীকরণ। যারা রাজনীতি রাজপথ করে আসে তারা কিন্তু রাষ্ট্র ক্ষমতায় গিয়ে রাষ্ট্র ক্ষমতা চালানোর জন্য এটা অভিজ্ঞতা এখানে থাকতে হয়। আপনি যত পাওয়ারফুল ব্যুরোক্রেট হন না কেন, রাষ্ট্র ক্ষমতা আপনাকে রাষ্ট্র চালাতে হলে রাজনৈতিক চিন্তাধারা মাথা থেকে চালাতে হবে। ইউনূস সাহেবের আমেরিকাতে কালকে যে আমেরিকার প্রেসিডেন্ট যে সম্মানটা দিয়েছেন, এটা নিঃসন্দেহে বাংলাদেশের জন্য একটা সম্মান। 3 যুগে বাংলাদেশের কোনো রাষ্ট্রপ্রধান বা সরকার প্রধান এরকম সুযোগ হয় নাই। এটা আমি আর্টিকেল একটা পড়লাম, প্রেসিডেন্টের সঙ্গে আর বৈঠক হয় নাই। সর্বশেষ 2000 সালে শেখ হাসিনার সঙ্গে বিল ক্লিনটনের হয়েছিল। ইয়েস, এটাই আপনার বলতেন, তার পত্রিকায় লেখছে, মানে 3 যুগের মধ্যে এটা হয়েছে। এই সম্মানটা আমাদের দেশের ইউনূসের, ওয়েস্টার্ন ওয়ার্ল্ডের যে ইউনূস সাহেবকে পেট্রন করে, সেই পেট্রন অনুষ্ঠানে যদি আমাদের ইকোনমিকটাকে পেট্রন করে, এটাতে আমরা হ্যাপি। কিন্তু আমাদের দেশের অবস্থা যদি খারাপ করা পেট্রন করে, তাহলে তো এটা আরও একটা বিশাল ঝামেলা আছে। ঠাকুরভাই একটা কথা বলেছেন, কথা কম বলতে হবে, যারা কাজ করতে গেছেন কথা কম বলতে হবে। কথা বলার বেশি কাজ দেয় রাজনীতিবিদদের। আমরা বলবো, ভুলও হবে, আমরা শুধরাবো। পৃথিবীর যত অর্জন হয়েছে সব দেশে রাজনীতিবিদদের দ্বারাই হয়েছে, রাজনৈতিক সরকারের দ্বারাই হয়েছে। ভুল তো হবেই, ভুল হবে বলেই তো আজকে এই অন্তর্বর্তীকালীন সরকার। আপনার এই টেলিভিশনের টকশো, অজস্র টকশোতে বলে আসছি আওয়ামী লীগের নেতাদের সামনে, বলে আপনারা যা করছেন কেরানীগঞ্জে দেখা হবে, কিন্তু নতুন আরেকটা লোক আসে বসবে, টকশো করবে। আপনারা এইটা করিয়েন নাই, 3টা আইন করেছেন। যদি আমার বাসায় ঠাকুরভাই গিয়ে কথা বলে, আমরা 3 জন যদি একসাথে কথা সরকার বিরোধী ছাড়া কথা বলি, রাষ্ট্রদ্রোহী মামলা দিবেন, ষড়যন্ত্র করছি। রাস্তায় যদি আমরা আন্দোলন করি, আমাদের বিরুদ্ধে দেওয়া হবে নাশকতার মামলা, আর টেলিভিশনে বা বাইরে গিয়ে বক্তব্য দিয়ে দিলে ডিজিটাল সিকিউরিটি একটা মামলা। এই 3টা মামলার জন্য আপনারাই কিন্তু একদিন কাঁদবেন। কাঁদছেন না ওনারা, এখন হবে তো ওনাদের বিরুদ্ধে। আমার বিরুদ্ধে সিকিউরিটি একটার মামলা, আপনার সাথে কতবার বলেছি, 10 বছর ধরে বেইলে আসি, শুধু বলেছিলাম 14 ইলেকশনটা বিনা ভোটের এমপি। এই মামলার জন্য আমি হাজিরা দিচ্ছি। ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের মামলা আমাদের নামেও আছে। হ্যাঁ, আচ্ছা, চিন্তা করেন, আপনি একটা বক্তব্য দিবেন, মতবিরোধ থাকবে, মতপার্থক্য থাকবে, রাজনৈতিক বিরোধী দল মত থেকে আমি এই যে শব্দটা বলছিলাম যে বিনা ভোটের এমপি, আমাকে আপনি মামলা দিয়ে হেস্তারাবোধ করছেন। আর আদালতের মানে একজন রিটায়ার্ড হয়ে গেছেন বিচারপতি ছিলেন, আমারে জিজ্ঞাসা করলেন ওই আসনে কি ভোট হয়েছিল? মিফতা সাহেব সিলেটেরই একজন ছিলেন, উনি, আমি বললাম মাইলড ওই আসনে নির্বাচন হয় নাই, উনি বিনা ভোটে মানে বিনা প্রতিদ্বন্দ্বিতা হয়েছে। বলে তো এই ওয়ার্ডের উপরে তো নাই একটা মামলা হতে পারে না, কারণ এই আসনে ভোট হয় নাই। যদি থাকতো তাহলে আপনি মিথ্যে বলেছেন আপনার নামে মামলা হতে। আসনে ভোট হয় নাই, বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচনে আমার বিরুদ্ধে মামলা দিয়ে। এটা অজস্র বিএনপি নেতাদের আছে, আরও নেতৃবৃন্দের সাথে আছে। আপনি এখন এই সরকার ইউনূসের কাজ হবে সংস্কার করা। আমি একটা কথা এখন টকশোতে বলছি যে এমন একটা সংস্কার জরুরি, ইলেকশন কমিশন বা নির্বাচনী ব্যবস্থাটা, তো তার মেজরিটি নিয়েও যদি কোনো পার্লামেন্টে পলিটিক্যাল পার্টি আসে,
এই সিস্টেমটা যেন হাত দিতে না পারে। সেই সিস্টেমটা ন্যাশনাল কনসেনসাসে হবে। আমাদের ফ্রি ফেয়ার ক্রেডিবল ইলেকশন লেভেল প্লেইং ফিল্ডের ইলেকশন করার জন্য ইলেকশন কমিশনকে সম্পূর্ণরূপে সুষ্ঠুভাবে সাজানোর জন্য যা যা করার সব রাজনৈতিক দলের সহযোগিতা করা উচিত। এই জিনিসটা যদি আমরা ইলেকশন কমিশন টিএন সেশন করতে পারি ভারতের, তাহলে বাংলাদেশের সবচেয়ে জঞ্জালচার যে জায়গায় রাষ্ট্র ক্ষমতায় এসে কথার সাথে সাথে আপনি ইলেকশন কমিশন চেঞ্জ করে ফেলেন। ক্যারটেকার ছিল এটা। এই ইলেকশনের জন্য 3টা পার্লামেন্টারি সংসদে সংশোধনী হয়েছে জাহিদ ভাই। জাস্টিস শাহাবুদ্দিনকে ফেরত দেওয়ার জন্য একটা সংশোধনী, বিএনপি আর একটা সংশোধনী করে ক্যারটেকার গভর্নমেন্ট পার্লামেন্টে ইনেক্ট করে সংবিধান আপনার অন্তর্ভুক্ত করা। আবার এই আওয়ামী লীগ সরকার কিন্তু ক্যারটেকার গভর্নমেন্টের কনসেপ্টটা বাদ দিয়ে ফেললো। আদালতের ডিরেকশন ছিল ইফ পার্লামেন্ট রিকোয়ার্ড দে ক্যান গো ফর 2 টার্মস ইলেকশন, কিন্তু 2টা করে নাই। পার্লামেন্টে যেহেতু মেজরিটি ছিল চেঞ্জ করে ফেলেছে। আমি মনে করি ইভেন মেজরিটি থাকলেও পার্লামেন্টে যেটা ইলেকশন কমিশন ব্যাপারে নির্বাচন ব্যাপারে আইন হবে, সেটা থেকে আর কোনো রাজনৈতিক দল হাত দিতে পারবে না। আপনি বাকিটা করেন সংস্কার, আইন শৃঙ্খলাটা বলে দিয়ে আপনাকে ফ্লোর দিয়ে দিচ্ছি। আইন শৃঙ্খলা টোটালি ব্রেক হয়ে গেছে। আইন শৃঙ্খলা বলতে কোনো জিনিস নাই। এই গুলশানে আপনি চলাফেরা করেন, আছে সন্ধ্যার পরে কোনো কিছু নাই, ট্রাফিক নাই। দিনে যারা আছে এরা মনে হয় মনমরা। গত রোববারে কাকরাইল অডিট ভবনের সামনে যে একটা আন্দোলন করেছে, তাদের সামনে কাকরাইল আপনার এই উত্তরের ডিসি যিনি ছিলেন সরোয়ার সাহেব, উনি 5 মিনিট মাইকে টাইম দিতে দিতে লাস্টে দিলেন 5 মিনিটের মধ্যে যদি রাস্তা আপনারা না ছাড়েন, আমি প্রথম আলো সূত্র ধরে বলছি, সাইফুল আপনার লিখেছেন সাইফুদ্দিন আহমেদ, 5 মিনিটের মধ্যে যদি রাস্তা খালি না করেন তা আমরা অ্যাকশনে যাব। 5 মিনিট ওভার হওয়ার পরে উনি অ্যাকশনে যেতে চাইলেন। সরোয়ার হোসেন ডিসি রমনার এসআইকে বলেন অ্যাকশন। 5 জন না 7 জন ছাড়া কোনো পুলিশ ওনার সাথে যায় নাই ওনাদেরকে রাস্তা খালি করার জন্য। তারা বলে আমরা কাউকে মারতে যাব না, সরাইতে যাব না। এর কারণটা হলো এই আওয়ামী লীগ সরকার কিন্তু পুলিশকে এমনভাবে ব্যবহার করেছে, বাংলাদেশের পুলিশ এবং বাংলাদেশের মানুষ দুই মুখোমুখি হয়ে গেছে। কিন্তু বাংলাদেশের পুলিশ যদি রাস্তায় কাজ না করে, ফাংশন না করে আপনার থানা, মানুষের এই আইন শৃঙ্খলা রাস্তায় আন্দোলনের যদি পুলিশরা এখন না সরানো হয়, স্টেট ফেইল হয়ে যাবে। কিন্তু এটা সোমালিয়া হয়ে যাবে, এটা আপনার লিবিয়া হয়ে যাবে। পৃথিবীর অজস্র কোনো অভ্যুত্থান হয়েছে জাহিদ ভাই, আমি দায়িত্ব নিয়ে এই জাতির সামনে বলছি, কোনো অভ্যুত্থানে কোনো দেশের পুলিশ কিন্তু আত্মগোপনে চলে যায় নাই। একটাই দেশ বাংলাদেশে অভ্যুত্থান হয়েছে, রাষ্ট্রের পুলিশ যারা তারা আত্মগোপনে চলে গিয়েছে। এই পুলিশ বাহিনীকে সরকার আওয়ামী লীগ করে ফেলছিল, আওয়ামী লীগ আত্মগোপনে গেছে, পুলিশ কেন যাবে? কারণ এই সিনিয়র কিছু কর্মকর্তার জন্য 2,13,000 পুলিশের মধ্যে 2,17,000 পুলিশ রিক্রুট হয়েছে 2009 থেকে 23 পর্যন্ত আওয়ামী লীগ করেছে। এখন এই জিনিসটা যদি ফিরে না আসে, এটা স্ট্রেট ফেইল হয়ে যাবে। এই জিনিসটা ঠিক করার জন্য সবার রাজনৈতিক দলের আপনার কাছে আবার আসবো মোহাম্মদ ফজলুল হক, যেটি নিয়ে আমরা আলোচনা করছিলাম। বিশেষ করে তাজ ভাই বলছেন যে নিউ ইয়র্কে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের একটি ছবি, হাস্যোজ্জ্বল একটি ছবি আপনি দেখেছেন। আপনারা সবসময় বলে থাকেন যে তৈরি পোশাক ক্ষেত্রে আপনাদের যে ব্যবসা বাণিজ্য বা যে রপ্তানি বাণিজ্য, সেখানে একটি আসলে ইমেজ সংকটের মধ্য দিয়ে দীর্ঘ সময় যাচ্ছিলেন ডক্টর মোহাম্মদ ইউনূস। আপনার কি মনে হয় সেই ইমেজকে আবার ফিরিয়ে আনার একটা পথ সুগম করছেন কিনা? যে ধন্যবাদ আপনাকে। আসলে আজকে আমি আসার আগে আমি খবর দেখতেছিলাম এটিএন, একটা অল্প বয়সের ছেলেকে এইভাবে গুলি করে তার চোখটা শুধু দিয়া, মুখ নাই, নাক নাই, ডাক্তারের কাছে। আমি যেন ছবিটা দেখা আমি একটু নির্বাক হয়েছি। আমি আর শেষ পর্যন্ত দেখতে পারি নাই যে কিভাবে ছেলেটা বেঁচে আছে, একটা অল্প বয়সের ছেলে। এই যারা নাকি দেশের জন্য এত স্যাক্রিফাইস করছে, ভাই যে বলল একটা কথা, ছাত্ররা একা করছে না, ছাত্রদের বাবা ছিল, চাচা ছিল, সবাই আমরা করছি। যদি ছাত্ররা একা করত তাহলে আমার ছেলে তো আমি যেতে দিতাম না, যদি আমিও সম্পৃক্ত না হইতাম। অবশ্যই আমরা সবাই মিলেই আন্দোলনটা করছি, না হলে এই আন্দোলন এত জাঁকজমকপূর্ণ, এত তাড়াতাড়ি একটা সরকারে হটাইতে পারে না। এত মানে তার যে জনগণের যে ইচ্ছা ছিল। আমি তো আপনাকে গত টকশোতে বলছি যে আমার পিয়নটা মারা গেছে,
আমার ড্রাইভারটা 3টা গুলি খাইছে, কিন্তু আল্লাহ তাকে বাঁচায় রাখছে। কি মানুষের স্যাক্রিফাইস! কিন্তু আমরা কিন্তু যদি এটা ভুলে যাই, তাহলে কিন্তু আমরা জাতি হিসাবে আমার মনে হয় এটা আমাদের করা ঠিক হবে না। আমাদের যে কথাটা যে আপনি বলতেছিলেন, অর্থনৈতিক মুক্তি ছাড়া অবশ্যই গণতন্ত্র থাকবে, সুশাসন থাকবে, কিন্তু অর্থনৈতিক মুক্তিটা সবার আগে, সবার আগে অর্থনৈতিক মুক্তি। আমাদের যারা নাকি আমরা এই সেক্টরটায় আসি, টেক্সটাইল সেক্টরটা, আমরা কিন্তু খুব আশা করতেছিলাম যে এত ধ্বংসাত্মক, এত লোকের মৃত্যু, এত লোক আহত, এরপরে সম্ভবত আমরা সবাই মনোনিবেশ করব দেশটা গড়ার জন্য। দেশটা গড়বে সেটা কিন্তু সেটা অর্থনৈতিক গড়া। আমরা রাজনীতি বুঝিও না, করি না। ঠাকুর ভাই আছে, এই ভাই আছে, তাজ ভাই আছে, তারা এগুলো আমাদেরকে তারা করবে। আমরা থাকবো অর্থনৈতিক, কিভাবে দেশকে অর্থনৈতিক ডেভেলপ করা যায়। কিন্তু কি হচ্ছে আজকে কতদিন ধরে দেখতেছেন যে গার্মেন্টসগুলো বন্ধ, আপনারা দেখতেছেন যে গ্যাসের জন্য, ইলেকট্রিসিটির জন্য আমরা ফ্যাক্টরিগুলো চালাইতে পারতেছি না। আমাদের জানা মতে 20-30% বায়ার চলে গেছে, যারা কিন্তু একবার চলে যায় তারা সহজে ফিরতে চায় না। এটার জন্য কিন্তু প্রশাসন চেষ্টা করতেছে। ওই যে ভাই বলল যে চেষ্টা করতেছে, কিন্তু প্রশাসন তো মুখ দিয়ে চেষ্টা করলে হবে না। এখানে লাগবে পুলিশ, লাগবে আর্মি, লাগবে র্যাব, যাদেরকে দরকার, কিন্তু তারা স্বতঃস্ফূর্তভাবে নামতে পারতেছে না। এখন আমরা যারা নাকি এই সেক্টরটায় আসি, আপনারা কয়দিন পরে বুঝতে পারবেন এদেশে পাট ছিল এক সময় সোনালি আঁশ। দেশের এই যে আজকে যে আপনার এখানে আমরা টক শো করতেছি, এত 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 সুন্দর সুন্দর জায়গার মধ্যে বৈশা, সেটার পিছনে কিন্তু গার্মেন্টস। বৈদেশিক মুদ্রা না থাকলে আমি কিছুই করতে পারি না। কিন্তু সেটার প্রতি প্রথমেই তো নজর দিতে হবে। এই যে আজকে আমাদের গ্যাসের জন্য বিদ্যুৎ উৎপন্ন হচ্ছে না, আমরা ফ্যাক্টরিগুলো চালাইতে পারতেছি না। কত তাড়াতাড়ি আমাদেরকে বাইরে থেকে গ্যাস এনে আমাদের পর্যাপ্ত, এটা আমাদের দীর্ঘদিনের দাবি। গ্যাসের দাম 1 লাফে 15 টাকা থেকে আজকে 31.5 টাকা। তারপরও বলছি যে আপনারা দেন, আমরা কারখানাগুলো সচল রাখি, আমাদেরকে সুযোগ দেন বৈদেশিক মুদ্রা আনার জন্য। আমরা শুধু চিৎকার পারতেছি। এই যে ধরেন এই তত্ত্বাবধায়ক সরকার প্রায় 2 মাস হয়ে আসতেছে, কিন্তু আমাদের তো কিন্তু এখনো সামান্যতম আমরা কোনো কিছু আগাইতে পারি নাই। তাহলে আমরাও তো একটা অংশ এই দেশের এই দেশকে একটা অর্থনৈতিক উন্নয়নের জন্য কিন্তু আমরাও একটা অংশ। কিন্তু রাজনীতিবিদরা আমাদেরকে সাপোর্ট করবে, কিন্তু আমরা সেই অনুযায়ী আমরা আগায় যাব, কিন্তু আমরা পারতেছি না। এই দুঃখটা কার কাছে বলবো? আপনারা এই যে ভাই বলতেছিলেন যে ভাই শূন্য হয়ে গেছে, চারিদিকে শূন্য। এখন যদি টাকা না আনতে পারে, ডলার না আনতে পারে, সব বন্ধ হয়ে যাচ্ছে। এই মুহূর্তে এত যে ফাঁকা, এটা কিন্তু এই সরকার না যাওয়ার পরে আমরা বুঝতে পারতেছি সমস্ত কিছু ফাঁকা, মিথ্যা কথা কিছু। মানে আজকে দেখেন আমাদেরকে 4টা মাস ধরে আমাদেরকে আগে এই যে 2 মাস সরকার পতনের আগেও বলতেছিল
এই কি হয়েছে, যেটিতে নষ্ট হয়েছে, এই সিঙ্গাপুর থেকে লোক আসতেছে, এই 7 দিন 10 দিন 15 দিন, শুধু এই সমস্ত কথা বলে, কিন্তু মূল কথাটা বলে না, তারা প্রকাশ করে না। যারা নাকি এতদিন এলএনজি যারা বাকি দিছে, তারা আর বলতেছে না, আমাদের পূর্বের টাকা না দেওয়া পর্যন্ত আমরা আর আমরা কোনো এলএনজি সরবরাহ করব না, এই কথাটা বলে না। আমাদের শুধু বলতেছে এইটা নষ্ট হয়েছে, ওইটা নষ্ট হয়েছে, এই হয়েছে, ওই হয়েছে, আর আমরা আশায় আছি। এদিক দিয়ে প্রোডাকশনের অবস্থা ভালো না, ব্যাংকের লোন বাড়তেছে, শ্রমিকদের বেতন আমরা ঠিকমতো দিতে পারি না, এই সমস্ত। সুতরাং আমাদেরকে কিন্তু যেটা এখন করা দরকার সেটা হলো অর্থনৈতিক উন্নয়নের জন্য, জি, অর্থনৈতিক উন্নয়নের জন্য আমাদেরকে যে সমস্ত শিল্প আছে, বিশেষ করে টেক্সটাইল সেক্টরটাকে সবাই সাহায্য করে আমাদেরকে যেখানে যা প্রয়োজন, এবং যেটা নাকি আমাদের যে সাপোর্টটা, যেন যে সমস্ত দাবি শ্রমিকরা চাইছে সব মেনে নিছে, এখন যদি আর যেন এরকম অঘটন না ঘটে সেটার জন্য সবাই, শিল্প প্রতিষ্ঠান উৎপাদন যাতে আর বন্ধ না হয়, জনগণ, রাজনৈতিক যারা কর্মী আছে, সবারই সহযোগিতা করে এখন আমাদের ইকোনমিটা একটু আগায় নিতে হবে। ফজলুল হক ভাই, আমরা একটা বিরতি নিতে চাই, বিরতির পরে আবার আসবো। দর্শক, লেট এডিশনে নিচ্ছে একটা বিরতি, ফিরবো শীঘ্রই, সঙ্গেই থাকুন। দেখছেন এসটিভি রাতের আয়োজন লেট এডিশন। বিরতির পর আমরা আবারও ফিরছি আলোচনায়। মোশাররফ আহমেদ ঠাকুর, আমরা যেটি নিয়ে আলোচনা করছিলাম, ডক্টর মোহাম্মদ ইউনূস জাতিসংঘের যেসব অনুষ্ঠানে কথা বলেছেন, বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্রে, সেখানে বিদেশি বন্ধুদের যে বাংলাদেশের গণতন্ত্র, রাষ্ট্রকাঠামো, সরকার কাঠামোতে নানামুখী যে সংস্কার এবং সুশাসন প্রতিষ্ঠার জন্য যে অঙ্গীকার, সেখানে অনেক সহযোগিতা চেয়েছেন এবং তারা পূর্ণ সহযোগিতার আশ্বাস দিয়েছেন। রাষ্ট্রকাঠামোর পূর্ণ সংস্কার এই মুহূর্তে প্রয়োজন, নাকি আমাদের নির্বাচন কেন্দ্রিক সংস্কারের দিকে আমাদের মনোযোগী হওয়া উচিত? ধন্যবাদ জাহিদ ভাই। আপনি রাষ্ট্র এবং এনজিওর মধ্যে একটি পার্থক্য আছে। এনজিওরা সবসময় বলে আমি এই কাজটা করব, আপনি আমারে একটু সহযোগিতা করেন। রাষ্ট্রের সংস্কারের জন্য অন্য রাষ্ট্রের সহযোগিতার দরকার নাই। এই রাষ্ট্রের সংস্কারের জন্য দরকার হচ্ছে বাংলাদেশের মানুষের অভিপ্রায় কী, বাংলাদেশের মানুষের ইচ্ছা কী, বাংলাদেশের মানুষের উইশ অ্যান্ড উইল কী, বাংলাদেশের মানুষ কী চায়, এইটার উপর ভিত্তি করে হবে সংস্কার। অন্যের সহযোগিতার উপর সংস্কার নির্ভর করে না। এইটা হচ্ছে এনজিও এবং রাষ্ট্রের মধ্যে পার্থক্য। মূল কথাটা হচ্ছে এইটা। আমি আপনাকে বলি, আমার বাংলাদেশ 1971 সালে আমি লক্ষ লক্ষ মানুষ এখানে শহীদ হয়েছে, লক্ষ লক্ষ মা বোন এখানে তাদের জীবন উৎসর্গ করছে। যে যাই বলেন আপনি, আর কি বলেন আপনি, 1 কোটি মানুষ দেশান্তরী হয়েছে, 1 কোটি মানুষ দেশান্তরী হয়েছে। আমার 11টা সেক্টরের কমান্ডার আছে। তো এত রক্তক্ষয়, এত বড় মুক্তিযুদ্ধ সারা পৃথিবীতে যে ইতিহাস মুছে ফেলার নয়। আপনি 24-এর আগে সব ইতিহাস মুছে ফেলতে চান? কার স্বার্থে? কে লাভবান হয় এখানে? আপনি 24-এর আগের আমার 11 সেক্টর কমান্ডার শফিউল্লাহ, জিয়াউর রহমান, খালেদ মোশাররফ সব মুছে ফেলবেন, সব মুছে ফেলবেন। আমার স্বাধীনতার ঘোষণাপত্র সব মুছে ফেলবেন। আপনি কোথাকার কোন আলী রিয়াজ? আপনি সংবিধান পুনর্লিখন করবেন? আপনার ম্যান্ডেটটা কি? আপনি কয়জন মানুষের সাথে গত 10 বছরের কথা বলেছেন? আপনি 10 বছরে কয়জন মানুষের সাথে কথা বলেছেন? হু আর ইউ টু রিরাইট দ্য কনস্টিটিউশন? দ্যাটস ওয়াই আমি আপনাকে বলছি। কিন্তু মোশাররফ ঠাকুর, একটি বিষয় তো এটা আসছে যে যারা এর আগে ক্ষমতায় ছিলেন তারা, আপনারা সবসময় অভিযোগ করে আসছেন যে তারা তাদের মতো করে সংবিধানকে সংশোধনে এনেছেন। না, ক্ষমতায় আমি থাকার আপনাকে বলি, জন্য 15th অ্যামেন্ডমেন্টের আগে, পঞ্চদশ সংশোধনীর আগে এই সংবিধানের অধীনে ডক্টর ইউনূস চলেন নাই, বাধা হয়েছে। বিএনপি রাষ্ট্র ক্ষমতা চালাই নাই, এরশাদ সাহেব রাষ্ট্র চালাই নাই, শেখ হাসিনা চালাই নাই, অন্যান্যরা চালাই নাই, জিয়াউর রহমান চালান নাই। তো কী সমস্যা কী হয়েছে? আপনার এত সময় নাই, আমি সেকশন ওয়াইজ, আমি চ্যাপ্টার ওয়াইজ বলতে পারি। আপনার মৌলিক অধিকারের চ্যাপ্টারে কিছুই লেখার নাই,
আপনি সংবিধানের যে আপনার সংসদের ৬৬ থেকে ৭৮, ৬৬-তে 1 লাইনের একটা সংশোধনী লাগবে, ৭০ অনুচ্ছেদে 1 লাইনের একটা সংশোধনী লাগবে। এই সংবিধানের সংস্কারে আপনি কি সোনার পাথর বাটিটা দিবেন আপনি বলুন, আমাদেরকে বলুন। ইট ইজ নট ইউর স্ট্যাক, ইট ইজ নট দ্য ইউর কাপ অফ টি, ইট ইজ দ্য কাপ অফ টি অফ পিপল অফ দি বাংলাদেশ। বাংলাদেশের মানুষের এটা বিষয়, বাংলাদেশের মানুষকে রিপ্রেজেন্ট করে রাজনৈতিক দলগুলি। আপনি বাংলাদেশের রাজনৈতিক দলগুলির সাথে আলাপ করেন, কি কি সংবিধানের কি সংস্কার লাগবে আলাপ করেন দেখি। আলাপ করে আপনি বলুন যে ইয়েস, আমরা একটা কনসেনসাস ফর্ম করলাম, এই জায়গাগুলিতে এই অনুচ্ছেদগুলিতে আমরা এই সংশোধনী যেই ক্ষমতায় যাই আমরা আনব। আর আপনি যে ক্ষমতায় বসে আছেন, আপনার রেটিফিকেশন লাগবে না? আপনার রেটিফাই কে করবে? আপনি তো এই সংবিধানের অধীনে শপথ নিয়েছেন, এই সংবিধানকে রক্ষা করার জন্য শপথ নিয়েছেন, আপনি এই রাষ্ট্রপতি, সংবিধানের নির্বাচিত রাষ্ট্রপতির হাতে শপথ নিয়েছেন। তাহলে আপনার সাহস থাকলে বিপ্লবী সরকার করলেন না কেন? আপনার যদি এত সাহস সংবিধান ছুঁড়ে ফেলে দিবেন, আপনি বিপ্লবী সরকার করলেন না কেন? বিপ্লবী সরকার করে এখন বলতেন ইয়েস, আসেন আমরা রাষ্ট্র নতুন করে গঠন করি। কি বলেন তাজ ভাই? আপনি তো, আপনার তো সেই সাহস হয় নাই, আপনার তো সেই সাহস হয় নাই। আপনার যারা পৃষ্ঠপোষক, আপনার যারা প্রভু, ওরা তো বলে নাই সেই দিন যে আপনি বিপ্লবী সরকার করেন, কারণ আমেরিকা বিপ্লব পছন্দ করে না। আমেরিকা বিপ্লব পছন্দ করে। বিপ্লবী সরকার হলে কনস্টিটিউশন স্টপ করতে হইতো। বিপ্লবী সরকার হলে প্রথমেই আপনি কনস্টিটিউশন বাতিল করবেন, বিপ্লবী সরকার, অথবা প্রস্তাবন করবেন, স্থগিত করবেন। আপনি তা তো করেন নাই। আপনি বলছেন এই সরকার, এই সংবিধান ইজ রাইট, এই প্রেসিডেন্ট ইজ রাইট, আমরা এই প্রেসিডেন্টের উপদেষ্টা হলাম। তাইলে এখন আপনি পুনর্লিখন করবেন কেন? আপনি এখন পুনর্লিখন করার আপনার রাইট নেই। আপনি সেই ট্রেন আপনার জন্য ছেড়ে দিয়েছে। তো এই জন্য আপনাকে বলছি। আর এরপরে আপনি যাকে দিয়েছেন, গত 10 বছর উনি কয়শো মানুষের সাক্ষাৎকার নিয়েছেন, কয়শো মানুষের সাথে তার দেখা হচ্ছে। সংবিধান হচ্ছে, সংবিধান ইজ নট ল, সংবিধান আইন নয়, সংবিধান হচ্ছে মানুষের সর্বোচ্চ অভিপ্রায়ের নাম সংবিধান। ইটস এ কন্ট্যাক্ট বিটুইন পিপল অ্যান্ড স্টেট। তো এই জন্য আমি আপনাকে বলছি যে বাংলাদেশের সমস্ত আন্দোলনের মূল কথা ছিল গণতন্ত্র এবং নির্বাচন। এই গণতন্ত্র এবং নির্বাচন, গণতন্ত্রই সব, নির্বাচনই গণতন্ত্রের শেষ কথা না, কিন্তু নির্বাচন গণতন্ত্রের দরজাটাকে উন্মোচিত করে। আপনি এই নির্বাচনের দরজা বন্ধ রেখে আপনি ভিতরে পলিথিন নিয়ে খেলতেছেন কেন? আপনি কে বলেছে এইগুলো করতে? এইগুলি আগের সরকাররা করে নাই, পরের সরকাররাও করবে। অন্যান্য বিষয় আসলে যেগুলি আছে সেইগুলি করবে। আপনি যে নির্বাচনের জন্য যে প্রয়োজনীয় সংস্কার যেগুলি আছে, পুলিশ রিফর্ম, ইয়েস পুলিশ রিফর্ম, পুলিশ কাজ না করলে এইখানে রিফর্মেরটা ঠিক করেন। পুলিশ রিফর্মকে যদি আপনি মনে করেন যে ডিসির আন্ডারে দিবেন, ডিসিকে জয়েন্ট সেক্রেটারি করে দেন, দিয়া ডিসির আন্ডারে দিয়ে দেন পুলিশ। আগে যেভাবে ছিল, আগে ডিসিদের আন্ডারে পুলিশ ছিল, এসপি সাহেব ছিল। আপনি আনেন, ইউরোপ আমেরিকা কোথাও থেকে আনবেন পুলিশ কিভাবে চলে, ইউরোপের পুলিশ কিভাবে চলে। যারা এক্সপার্ট আছে, পুলিশের এক্সপার্ট আছে, ওদেরকে ডাকেন, ডেকে জিজ্ঞেস করেন পুলিশ রিফর্মের এইটা। তো আজকে এই কাজগুলি না করে আপনি রাষ্ট্রের আমূল সংস্কার করবেন, আপনি একটা নতুন বাংলাদেশ বানাবেন। 24 আগে বাংলাদেশকে মুছে দেওয়ার প্রশ্নে বিএনপি, আমার মনে হয় বাংলাদেশের কোনো রাজনৈতিক দলই এটা সমর্থন করবে না। হোসাম ঠাকুর, আমি আপনার কাছে আবার আসবো একটু। তাজ রহমান, নতুন বাংলাদেশের তো অঙ্গীকারই ছিল 24-এর যে গণ অভ্যুত্থান বা যেটা আমরা বলি 5 আগস্টের পরে যেটি হয়েছে, সবারই আকাঙ্ক্ষা ছিল নতুন বাংলাদেশ। এখানে টকশোতে বসার পর আমার কাছে একটা চিঠি আসছে ডাইরেক্টর জেনারেলস অফ দি ন্যাশনাল ক্রাইম এজেন্সি ব্রিটেনের একজন মেম্বার পার্লামেন্ট আফসানা বেগম জি চিঠি দিয়েছেন আপনাদের সাবেক ভূমিমন্ত্রীর 360টা বাড়ি তদন্ত করার জন্য। ইট ইজ এ গুড ইনিশিয়েটিভ বাই দি ফরেন গভর্নমেন্ট। এবং তিনি বলেছেন যে তার এলাকা পপুলার এবং লাইম হাউস, সেখানে 74টি। এবং ওই দেশের পার্লামেন্ট মেম্বার যদি কোনো সংস্থাকে চিঠি দেয়, আমি তো দীর্ঘদিন থেকে আসছি, ডিপলি ইনভলভ, দেখতাম কীভাবে কী হইতো। ওটা আপনার কাইন্ড অফ
মানে কনভেনশন হলো ওইটা তদন্ত করতে হবে, করে তাকে জানাতে হবে এবং সে পার্লামেন্টকে আপডেট করবে। আমাদের দেশের না, জাড়ি দিয়ে বসাই দিবে পুলিশের মানে হারুন হাবিব, এগুলো নাই, এই সুযোগ নেই। ডিপ তাদের কথাবার্তা হয়েছিল। দেখেন, আপনি প্রশাসনিক রিফর্ম করেন। আওয়ামী লীগ সরকার 2009 থেকে 2023 সাল পর্যন্ত কনস্টেবল, এসআই, সার্জেন্ট 1,19,919 জন রিক্রুট দিয়েছে এবং এদেরকে টোটালি আওয়ামী লীগেরই বাহিনী করে ফেলছে বিরোধী মতকে দমন করার জন্য। এবং এরা মোরালি এখন টোটালি ডিমোরালাইজ হয়ে গেছে, কাজ করতে পারছে না। এদেরকে রিফর্ম কীভাবে করেন, আপনি কি রিফর্ম চিন্তা করেন? নাম্বার 1। নাম্বার 2 হলো আপনি জুডিশিয়াল রিফর্ম করতে হবে। এটাতে আমি, আমার ঠাকুর ভাই, আমরা পলিটিক্যাল পার্টি স্টেক হোল্ডার যারা সবাই চাচ্ছি। আমরা এই জুডিশিয়াল দেখতে চাই না যেখানে এনাতুর রহিমের মতো বিচারপতি বলে আমি শপথবদ্ধ রাজনীতিবিদ, ওইখানে ঠাকুর ভাই, আমি, XYZ, আপনি কেউ গেলে যে আওয়ামী লীগের পক্ষে না হয় এখানে সুবিচার পাওয়ার সুযোগ নেই। কাজীর মতো রায় দেওয়া হয়েছে। রেফারেন্স দিছে লয়াররা যে আগের অর্ডার এরকম ছিল, মাইলট বলছে আগেরটা ছিল, আগের ছিল, আমি মনে করি এটা দিব না। দ্যাট ওয়াজ দি জুডিশিয়াল। এই জুডিশিয়ালকে আপনি ঠিক করতে হবে। এই জুডিশিয়াল এমনভাবে ইন্ডিপেন্ডেন্ট করেন। লেটস গো টু দি আমেরিকা। আমি একটা উদাহরণ দিই। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে তার অ্যাডভাইজাররা বলেছিল 3 মাস ইলেকশনের আগে আর কোনো চেঞ্জিংস এটা আমাদের কনভিশনে করে না। সে কথা শুনে নাই। প্রেসিডেন্ট হিসেবে এক্সিকিউটিভ অর্ডারে এখানে মেজরিটি সুপ্রিম কোর্টের বিচারপতি হওয়ার জন্য একজন বিচারপতিকে সে নিয়োগ দিয়ে গিয়েছিল যে আমার নামে মামলা হলে বুটে যদি কোনো ধরনের গ্যাঞ্জাম হয় তাহলে ওরা রায় দিবে। কিন্তু ওরা যখন ওইখানে বসে তখন পলিটিক্যাল অ্যাফিলিয়েশনটা বলে যায়। আর আমাদের এখানে হয় সেই এনাতুর রহিম বলে আমি শপথবদ্ধ, আমি নেত্রীর কথা শুনতে হবে। এই জিনিসটা আপনি জুডিশিয়ালি বন্ধ করতে হবে। সব পলিটিক্যাল পার্টি এগ্রিড এখানে। নাম্বার 3-তে গেলেন, আধা সরকারি কমিশনগুলা আপনি রিফর্ম করতে হবে। এগুলো যদি রিফর্ম না করেন, ঠিক আছে, এগুলোতে আমরা সাপোর্ট দিচ্ছি আপনাকে। আপনি যদি বাস্ট কনস্টিটিউশন চেঞ্জ করে ফেলতে চান, এটা কেমন কথা? এই কনস্টিটিউশন দিয়ে তো 35 বছর আপনার 53 বছরের দেশে চলছে, হঠাৎ করে পুরোটা কনস্টিটিউশন ছুঁড়ে ফেলে দিবেন, এটা এদেশের মানুষ আমার মনে হয়। এবং এটার জন্য পার্লামেন্ট লাগবে। আপনাকে নিড টু হ্যাভ এ পার্লামেন্ট ম্যান্ডেট অর ইউ নিড টু হ্যাভ এ পিপুল ম্যান্ডেট। দুইটা থেকে একটা লাগবে। পিপুল ম্যান্ডেটের মেজরিটি রিপ্রেজেন্ট বাই দি পলিটিক্যাল স্টেক হোল্ডার। এই দেশের পলিটিক্যাল স্টেক হোল্ডার যারা আছে তাদেরকে সাধারণ মানুষ ভোট দিয়ে পার্লামেন্টে দেয়, ওর তাদের সাপোর্ট আছে। সেই সাপোর্টের ভিত্তিতে আপনি করতে হবে। আপনি হঠাৎ করে যদি এটা অ্যামেন্ডমেন্ট করেন, পরে যদি পার্লামেন্টে কোনো পার্টি আসে এগুলো চেঞ্জ করে ফেলে, তাহলে তোমার তো হবে না। এখানে এগুলো ভ্যালিডেটেড করার জন্য দের ইজ এ 2 ওয়ে। 1, ইউ হ্যাভ টু গো ফর দ্য ম্যান্ডেট অফ দ্য পিপুল। এটা নিয়ে সুপ্রিম কোর্টের একটা ভার্ডিক্ট নিয়ে আসতে হবে, দেন পার্লামেন্টে নিতে হবে আপনাকে। এটা দিয়ে বলতে হবে এটা করা হচ্ছে। পার্লামেন্ট, সুপ্রিম কোর্ট ইজ দ্য গার্ডিয়ান অফ দ্য কনস্টিটিউশন। কিন্তু দুঃখের বিষয়, সেই সুপ্রিম কোর্টকে কিন্তু আওয়ামী লীগ তাদের নিজস্ব সুপ্রিম কোর্টের বসায় দিয়েছিল। এটা যেন আর বসাতে না পারে কেউ, সেই ব্যবস্থাতে আপনি সহযোগিতা সব রাজনৈতিক দল করবে। কিন্তু আপনাকে আমূল পরিবর্তন বিদেশ থেকে কিন্তু আপনার ন্যাশনালের ভিতরে করা সম্ভব না। বিদেশির প্রয়োজন যেটা আপনি বারবার বলতে চাচ্ছেন, আমাদের ইকোনমিক ক্রাইসিস, আমাদের ফরেন রিজার্ভের ক্রাইসিস, আমাদের ফরেন পেমেন্ট না দেওয়ার কারণে আদানিতে, আমি আমার এলাকায় খবর নিয়ে আমার ভাইসা বলল, চাচা অলমোস্ট 14 থেকে 15 ঘন্টা ইলেকট্রিসিটি থাকে না। ঠাকুর ভাই জানেন, দেয়। আপনি এতক্ষণ যদি ইলেকট্রিসিটি না থাকে, ক্যাপাসিটি 27,000, উৎপাদন হচ্ছে 12-13,000, ক্যাপাসিটি চার্জ দিয়ে প্রায় 90,000 কোটি টাকা সাবেক গভর্নমেন্ট দিয়ে চলে গেছে। আপনি ক্যাপাসিটি এখন বন্ধ করছেন, ভেরি গুড। কিন্তু যেগুলা করার জন্য দিয়েছেন ওদেরকে বলেন আপনার কাছ থেকে আমি যদি ইলেকট্রিসিটি নেই পেমেন্ট দিব। সেই বেসিসে এই কোম্পানিগুলোকে চলতে হবে, তাহলে মানুষ তো সাফারার হবে। ফরেন ফান্ড নিয়ে আসেন, যদি সেটা সফট লোন হয়, যদি সেটা মিনিমাম হয়, মিনিমাম ইন্টারেস্টে দিয়ে দেয় আমেরিকা বা ওয়ার্ল্ড ব্যাংক। তবে এডিবি, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক, IMF, ওয়ার্ল্ড ব্যাংক, জাপান, জাইকা, ইউনাইটেড স্টেট, জার্মানি, ফ্রান্স, দে হ্যাভ প্লেজেস, তারা লোন দিবে সফট লোন। এই লোনগুলো কত টাকা আপনি নিয়ে আসতেছেন সফট লোনে? আপনাকে মনে রাখতে হবে, শেখ হাসিনা চলে গিয়েছে, রাষ্ট্র সরকার ক্ষমতায় নাই, তাদের যে পেমেন্টটা নিয়ে আসছেন এটা কিন্তু ন্যাশনাল, এটা সভরেন গ্যারান্টি, এটাকে যে সরকার আসবে তাকে দিতেই হবে। সুতরাং আপনি যদি 18 মাস থাকেন বা 2 বছর থাকেন, এই 2 বছর পরে কিন্তু আপনি যা লোন নিয়ে আসবেন, নেক্সট যে গভর্নমেন্ট যেই আসুক না কেন তার কিন্তু লাইবিলিটি আপনার এটা ক্যারি করতে হবে। আমি আপনার কাছে আবার আসবো। মোহাম্মদ ফজলুল হক, যেটি তাজ ভাই বলছিলেন যে অর্থনৈতিক যে সংকট সেটি মোকাবেলার ক্ষেত্রে ডক্টর মোহাম্মদ ইউনূসের যে সরকার, সেটি আসলে যে সহযোগিতার কথা বলা হচ্ছে পশ্চিমা বিশ্ব, সেখানে কতটুকুন ফলপ্রসূ হতে পারবে বলে আপনার মনে হয়? দেখুন ভাই, তাজ ভাই কিন্তু যে কথাটা বললো যে আসলে এখন আমাদের ফরেন কারেন্সি আনা দরকার, এটা
এইটা যদি ন্যূনতম রেটে পাওয়া যায় এটা তাহলে আমাদের জন্য উপকার, না হইলেও আমাদের আনতে হবে। কারণ যে বৈদেশিক যে কমিটমেন্টগুলা এটা তো ফেল করতে পারবে না, এগুলো তো ফেল করা যাবে না। ভাই বলতেছিল হবিগঞ্জে 13 ঘন্টা 14 ঘন্টা ইলেকট্রিসিটি নাই। যে এই যে পাওয়ার প্ল্যান্টগুলো করছে জানেন, এগুলো সব গ্যাস দ্বারা চালিত। এর তো গ্যাস দিয়া চলবে ম্যাক্সিমাম, না হলে কিছু আছে ডিজেল দিয়া। তো এই যে গ্যাস দিয়া যে চালবে, যে কথাটা বলতেছিলাম, আমার তো এলএনজি আনা দরকার। আমার উৎপাদন নাই। গ্রামে যে কয়দিন ধরে গরম পড়ছে সেখানে লোক টিকতে পারতেছে না। ঢাকা শহরে বারবার বিদ্যুৎ চলে গেছে। প্রথমেই তো দরকার আমার এলএনজি আইনে আমাদেরকে গ্যাসটা দিয়া ইন্ডাস্ট্রি চলুক, বিদ্যুৎটা উৎপন্ন হোক। আর কোনো কিন্তু পথ নাই। এই গার্মেন্টসকে যদি অগ্রাধিকার ভিত্তিতে, এই সেক্টরকে যদি অগ্রাধিকার ভিত্তিতে যদি না দেওয়া হয় তাহলে ইকোনমির পরিস্থিতি আরও খারাপ হবে। আমরা তো এই গার্মেন্টস এক্সপোর্ট করব, বিদেশ থেকে বৈদেশিক মুদ্রা আনবে। এটা যেখানে নাকি 80% বৈদেশিক মুদ্রা আসে এখান থেকে, সেই ব্যাপারগুলো কিন্তু প্রথমেই কিন্তু এখানে চোখ দেওয়া উচিত ছিল। কিভাবে আমাদের ইলেকট্রিসিটিটা ডেভেলপ করা যায়, এটা কিভাবে ডেভেলপ করা যাবে, আমাদের এলএনজি চাই না। তারপর আপনি কূপ খনন করেন, যাই করেন আপনারা করেন, কিন্তু আগে এইটা করেন। এখন আমি মনে করব যে এই কথাটা আপনি বলতেছিলেন, হ্যাঁ আমাদের ইউনূস সাহেবের একটা ব্যক্তিগত ইমেজ আছে। আমরা যদি এই ইমেজটা ব্যবহার করে বাইরে থেকে যদি কিছু সংস্থান করতে পারি, এই মুহূর্তে এটা খুবই জরুরি। মোশাররফ ঠাকুর বলেছেন যে জিএসপি সুবিধাটি, যেটি মার্কিন যুক্তরাষ্ট্রে বাতিল হয়েছে, দেখেন সেটি পুনর্বহাল করা সম্ভব কিনা। আমি যতটুকু জানি এইবার সে যে যাচ্ছে, এই জিএসপিও একটা এজেন্ডা। আমাদের জানেন এইবার 57 জন তার সাথে গেছে। এর বাইরে কিন্তু আমাদের গার্মেন্টস বা টেক্সটাইল সেক্টরে আরও লোক গেছে। ব্যক্তিগতভাবে গেছে এই প্রোগ্রামটার জন্য, কিন্তু এইটাকে আরও একটু সুন্দরভাবে করার জন্য। যে এইটা কিন্তু এজেন্ডা, কিন্তু এইটা তো রাতারাতি কিছু হবে না। আপনি এটা রাতারাতি জিএসপিটা হবে না, এটা অনেক। তবে আমার বিশ্বাস যদি ইউনূস সাহেবের এই কাজটা যদি হয়, আগেও কিন্তু জিএসপিতে গার্মেন্টসটা ছিল না। গার্মেন্টসের বাইরে কিন্তু ঠাকুর ভাই আপনি জানেন কি না, জিএসপি ছিল, জি, মার্কিন যুক্তরাষ্ট্রে এটা কিন্তু বাইরে ছিল জিএসপি। অন্যান্য প্লাস্টিক এটা ওইটা ছিল, সেটা বন্ধ করে দিচ্ছে। যদি কোনোভাবে যদি এবার গার্মেন্টসটা আনা যায় তাহলে আমরা টিকা যাব। আমাদের টিকাইতে হইলে এই দেশকে যদি আজকে যে দলেই ক্ষমতায় যাক, যদি অর্থনৈতিক ভিত না থাকে তাহলে কিন্তু কেউ গিয়েই কিন্তু কাজ করতে পারবেন না, এটা অগ্রসর করতে পারবেন না। যদি কিন্তু এই জন্য অর্থনৈতিক ভিতের জন্য এই সেক্টরটাকে সবাইকে সব দল সব মত নির্বিশেষে এই টেক্সটাইল সেক্টর, গার্মেন্টস সেক্টরকে এটাকে কিন্তু আমাদেরকে কিন্তু এটা টিকায় রাখতে হবে। না হলে কিন্তু আমাদের কাঙ্ক্ষিত এত ছাত্র আন্দোলন, আমাদের আমাদের জনগণের যে ত্যাগ, কিন্তু সব কিন্তু মাটি লুঠায়ে পড়বে। ফজলুল হক ভাই, আমরা আরেকটা বিরতি নিব, বিরতির পর আবার আসবো। দর্শক, লেট এডিশনে নিচ্ছি আর একটা বিরতি, ফিরবো শীঘ্রই, সঙ্গেই থাকুন। দেখছেন এসটিভি রাতের আয়োজন লেট এডিশন। বিরতির পর আমরা আবারও ফিরছি আলোচনায়। মোশাররফ ঠাকুর, আমরা যেটি নিয়ে আলোচনা করছিলাম, বিদেশি বন্ধুদের আশ্বাস। আপনি জানেন যে পশ্চিমা বিশ্ব, গণতান্ত্রিক যে বিশ্ব আছে, সেখানে বাংলাদেশের গণতন্ত্রায়ন সুশাসন প্রতিষ্ঠানকে তাদের যে অভিপ্রায়, সেটি আসলে বাস্তবায়নের ক্ষেত্রে আপনি কি বাধা, চ্যালেঞ্জ, প্রতিবন্ধকতা কি দেখতে পান, আর বাস্তবতাটাই কি? ধন্যবাদ জাহিদ ভাই। প্রথম কথা হচ্ছে, বাংলাদেশের মানুষ হাত দিয়ে ভাত খেতে পছন্দ করে, এটা আপনাকে মানতে হবে। সে কাঁটা চামচ দিয়ে খেতে চায় না। আমার যে এই যে কালচার, আমি আদতেই যা, এটার নাম হচ্ছে আমার সংস্কৃতি।
আমার সংস্কৃতিকে বাদ দিয়ে আমার রাজনীতিও হবে না, আমার অর্থনীতি হবে না। আমাকে এই 3 দিন যদি ভাত না দিয়ে শুধু সোনারগাঁ রুটিয়ে দেন আর গুস্ত এনে দেন, আমি 3 দিনের দিন 4 দিন তো পাগল হয়ে যাব যে ভাত কোথায় আছে, আমি খেতে চাই। দিস ইজ মাই কালচার। এটা আমার যে এই যে কালচারাল হেরিটেজ, আপনি আমাকে এটা এর মধ্যে এর বাইরে তো আপনি যেতে পারবো না। আপনার সংবিধান, গণতন্ত্র সমস্ত বিষয়ে আপনি এতটুকুনি বাংলাদেশের মানুষের জন্য কোনটা প্রযোজ্য এটা বাছাই করবেন। বাংলাদেশের মানুষের অভিপ্রায়টা কি, মানুষের ইচ্ছাটা কি, মানুষ কি চায়। বাংলাদেশের মানুষ প্রথমত কম খেয়েও ভালোভাবে সে স্বাধীনভাবে কথা বলতে চায়। সে চায়নার মতো চায় না। চায়নার উন্নয়ন আপনি বাংলাদেশে চাপাই দেন, এটা চলবে না। রাশিয়ান মডেল চাপিয়ে দেন, চলবে না। আপনি বরঞ্চ আমাদের ওয়েস্টের সাথে কিছুটা যোগাযোগ ছিল আর অনেক দিন ধরে যোগাযোগের কারণে। তো ওয়েস্টমিনিস্টার টাইপ অফ ডেমোক্রেসিটা আমরা এখানে প্র্যাকটিস করেছি। তো এটা চলেছে মোটামুটি ভালো চলছে তো 30 বছর, 30-35 বছর চলতেছিল। তো সেইখানে এখন আমি আপনাকে বলছি যে চ্যালেঞ্জটা হবে যদি বাংলাদেশের মানুষের অভিপ্রায়ের বাইরে যান। বাংলাদেশের অভিপ্রায় আমি আপনাকে বলছি 2011 সালে যদি শেখ হাসিনা এই তত্ত্বাবধায়ক সরকার বাতিল না করতেন, 14 সালে একটা জেনুইন নির্বাচন হতো, কোনো ঝামেলা কি হইতো আপনি মনে করেন? 2018 বা 19 সালে আরেকটা জেনুইন নির্বাচন হইলে এইসব গণ অভ্যুত্থানের কোনো প্রয়োজন হইতো? কিছুই হইতো না। হয়তো আওয়ামী লীগের মধ্যে একবার পাওয়ারে আসতো, বিএনপি আরেকবার পাওয়ারে আসতো, এইরকম হইতো। জাতীয় পার্টি হয়তো সেটা আরেকটু বাড়তো বা এইরকম। তো আমি আপনাকে বলছি যে মূল কথাটি হচ্ছে যে বাংলাদেশে ডেমোক্রেসি প্র্যাকটিস করতে দিলে বাংলাদেশের মানুষ সঠিকভাবে সিদ্ধান্ত নেয়। 1970 সালে নিয়েছে যেভাবে, 90 সালে, 91 সালে আপনি দেখবেন বাংলাদেশের মানুষ যখনই সুযোগ পেয়েছে সঠিক সিদ্ধান্ত নিয়েছে। তো এই জন্য আমি আপনাকে বলছি যে ওয়েস্টের যে খুব সহযোগিতা দরকার, বাংলাদেশের মানুষকে আপনি সঠিকভাবে সিদ্ধান্ত নিতে দেওয়ার নামটাই হচ্ছে সংস্কার। বাংলাদেশের মানুষকে সঠিকভাবে সিদ্ধান্ত নেওয়ার সুযোগ দেওয়াটার নামই হচ্ছে সংস্কার। আপনাকে অসংখ্য ধন্যবাদ মোশাররফ ঠাকুর। একটু তাজ রহমান আলোচনা শেষ করব, শেষ দিকে চলে এসেছি। শুধু যেটি মোশাররফ ঠাকুর ভাই বললেন যে ওয়েস্টার্নের যে ট্রাইব সেখানে, সেটির জন্য আর কি কিছুটা হয়তো আমাদের মিল আছে। আপনার অভিজ্ঞতা কি বলে? আপনি তো দীর্ঘ সময়ে যুক্তরাজ্যে আমি ছিলেন। একটা জিনিস বলি, যেটা ঠাকুর ভাই বললো যে পার্লামেন্টারি সিস্টেম আমাদের এখানে ওয়েস্টমিনিস্টার ছিল, ইটস ভেরি গুড। এটাকে আমরা মিসইউজ করে ফেলেছি, অ্যাবসলিউট পাওয়ার হাতে নিয়ে, 2/3 মেজরিটি নিয়ে ওইটাকে আমাদের এই বিশেষ করে আওয়ামী লীগ এটাকে এমনভাবে করে একটা মিসকনসেপ্টে নিয়ে নিয়েছে। আদারওয়াইজ ইট ওয়াজ ভেরি গুড। আমি টকশোতে একটা কথা বারবার বলছিলাম যে প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির মধ্যে একটা ক্ষমতার ভারসাম্য আনার জন্য আমি এই জন্য বলেছিলাম যে এই যে সশস্ত্র বাহিনীর লোকগুলা, এনএসআই কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রীর আন্ডারে, র্যাব কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রীর আন্ডারে, পুলিশ কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রীর আন্ডারে। এনএসআই ডিজি আসে সেনাবাহিনী মেজর জেনারেল থেকে, আলটিমেটলি হি হ্যাজ টু রিপোর্ট টু দি চিফ। কিন্তু যখন স্বরাষ্ট্রমন্ত্রীর আন্ডারে চলে আসে তখন কিন্তু ওই পলিটিক্যাল অ্যাফিলিয়েশন হয়ে যায়। এইগুলা চেঞ্জিং করার পর তো ইম্পর্টেন্ট আর একটা কথা দিয়ে আপনাকে ফ্লোর দিয়ে দিচ্ছি, আর্টিকেল 70টা এটা প্রত্যেকটা রাজনৈতিক দলের গঠনতন্ত্র আনা তোকে বাতিল করা উচিত। এটা পার্লামেন্টে বাতিল করা উচিত শুধু বাজেটের ব্যাপারে, অ্যান্ড ফরেন এবং দলের কোনো ইম্পর্টেন্ট কোনো যদি হয় দলের মেম্বাররা মাস্ট ভোট দিবে, বাকি ফ্রি করে দিতে, অর্থ বিলে দিতে হবে, বাকি সব জায়গায় ফ্রি করে দিয়ে দিতে হবে মেম্বার পার্লামেন্ট। শুধু অনাস্থা এবং অর্থ বিলে, অর্থ দুইটা যদি, এবং ফরেন ইমার্জেন্সি যদি ইয়েতে যেতে হয়, অনেক সময় যুদ্ধ ইমার্জেন্সি যেতে হয়, এটা তো পাওয়ার দিয়ে দেন। বাকি সবগুলাতে লেট দেম টক। যদি আপনি ওয়েস্টমিনিস্টারে চান তাহলে তো ওই পার্লামেন্টারি সিস্টেম আপনাকে দিবে, আমরা মেম্বার পার্লামেন্ট আপনাকে। আমি একটা কথা বলতে চাই লাস্টলি, যে আমাদের এই 5 তারিখের এই ক্রাইসিসটা কিন্তু আরও ডিপেন্ড হয়ে যেত যদি আর্মি জনগণের মুখোমুখি হয়ে যেত। আমি সেনাবাহিনীকে, দেশের সশস্ত্র বাহিনীকে স্যালুট করতে চাই। এর দেশটাকে লিবিয়া করতে দেয় নাই, ইয়েমেন হইতে দেয় নাই, ইরাক হইতে দেয় নাই, আপনার আফগানিস্তান হইতে দেয় না। তারা সঠিক ভূমিকায় জাতির কাছে রাখার জন্য জাতি হিসাবে আমি টকশো করছি। ধন্যবাদ তাদের, এবং তারাই মনে করি আমাদের সহযোগিতা করবে উত্তরণের জন্য কাজ করেছেন তারা। ফজলুল হক ভাই, আপনাকে একদম সময় নেই হাতে, 1 মিনিটে আপনার প্রত্যাশার কথা জেনে আমরা শেষ করব। যে বিশেষ করে বর্তমান রাজনৈতিক বাস্তবতায় ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে সরকার
যে প্রত্যাশার জায়গা দেখেন, তৈরি করেছে সেটি হ্যাঁ। আমরা কতটুকু সফল হতে পারবো? আমার মনে হয় যে এত দীর্ঘদিন পরে, এত আন্দোলনের পরে মানুষের সাথে সে স্বতঃস্ফূর্ততা, আমার বিশ্বাস এগুলো সব কিছুই দেশ পুনর্গঠনে এবং অর্থনৈতিক শক্তির পুনর্গঠনে, জি। হাতিয়ার হয়ে দাঁড়াবে, এই আশাবাদ আমি মনে করি। এত লোকের সম্পৃক্ততা, এত লোকের ইচ্ছা, এত লোকের আকাঙ্ক্ষাও অনেক বেশি, জি। আকাঙ্ক্ষা, এত 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 জীবন চলে গেছে, এত লোক মানে উইন্ডেড হয়েছে, সবার কিন্তু একটাই আশা, আমরা সত্যিকার অর্থেই একটা অর্থনৈতিক মুক্তি এবং যেটা নাকি গণতন্ত্রের মুক্তি, এগুলো ভাই, সব কিছু নিয়ে আমার বিশ্বাস যে এইবার হয়তো এই বিপ্লবের পরে আপনাকে অসংখ্য ধন্যবাদ। হাতে সময় নেই, আলোচনা শেষ করতে চাই। মোশাররফ হোসেন ঠাকুর এবং এটু তাজ রহমান, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, জানিয়ে রাখি লেট এডিশন পুনঃপ্রচার হয় সকাল ৮টায়। আজ এ পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন, এসএটিভির সঙ্গেই থাকুন।